এখন থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু, অর্থাৎ এখন যে পাহাড়টাতে উঠতেছি এরকম 6টা পাহাড় আমাদের পার হইতে হবে। 6টা পাহাড় পার হওয়ার পর আমরা পাবো হচ্ছে শেরকরপাড়া। অবশেষে আমরা তাজিং ডং এর উপরে, তাজিং ডং বিজয়। ও ভাই, এখানে জোরে চিল্লাও নিষেধ, কিন্তু মনের বাধা কখনোই মানে না। তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্টেন হাইকিং সবসময় চ্যালেঞ্জিং। ট্রেকিং এর আগে সবচেয়ে বেশি প্রয়োজন হয় নির্দিষ্ট কিছু ঔষধের, যা দুর্গম পাহাড়ে আপনার জন্য কেউ নিয়ে বসে থাকবে না। এগুলো ঢাকা থেকেই আপনাকে নিয়ে যেতে হবে। সেই সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন আমাদের ডক্টর সানাউল্লাহ ভাই। ভাই আপনার তো একজন ডাক্তার মানুষ, আচ্ছা ট্রেকিং করতে বা এইদিকে আসলে কি কি ওষুধপত্র আসলে জেনুইনলি আনা উচিত? ধরেন যে ট্রেকিং এ যে প্রবলেমগুলো হয়, 1 নম্বর প্রবলেম হচ্ছে পা প্রচন্ড ব্যথা করে, শরীর ব্যথা করে, এই জন্য তো কিছু ওষুধপত্র সাথে আনতে হবে। নরমালি হচ্ছে মডারেট পেইনের জন্য হচ্ছে প্যারাসিটামল খেলেই হয়। আর যদি খুবই বেশি হয় তাহলে আমরা যে কোনো একটা পেইন কিলার, কিটোরোলাক বা রোলাক গ্রুপের একটা ওষুধ আমরা নিই। নাম বলেন। কিটোরোলাক বা কিটোরোলাক, নাপা এক্সট্রা। না, যদি মডারেট পেইন হয়, কম পেইন হলে নাপাতেই চলে যায়, নাপা প্যারাসিটামলে চলে যায়। বাট যদি সেভিয়ার পেইন হয়, অনেক বেশি মানে ব্যথা করতেছে, হাঁটাহাঁটি করা যাচ্ছে না, তখন আমরা পেইন কিলার খাই আর কি। আর এমনিতে হচ্ছে বৃষ্টি বা ঝর্ণায় ভিজলে হচ্ছে জ্বর টর আসে, সর্দি হয়, সেই জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন মানে হচ্ছে ফেক্সোফেনাডিন আমরা নিই। আর হচ্ছে জ্বরের জন্য তো নাপা আছেই। আর অনেক সময় পাহাড়ি খাবার হচ্ছে শ্যুট হয় না, সবার পেটে হজম করতে পারে না, তখন দেখা যায় যে আমাশয় বা ডায়রিয়া এই জিনিসগুলো হয়। এটার জন্য আমাদের হচ্ছে ফ্ল্যাজিল গ্রুপের ওষুধগুলো আমরা রাখি, আমাশয়ের ওষুধগুলো। ফ্লাজিল? জি, ফ্লাজিল। হ্যাঁ ফ্ল্যাজিল গ্রুপের। শুধু একটা ফ্লাজিলই আনবে? একটা হইলেই হয় না? মোটামুটি যা লাগে আর কি, 2-3টা আনলে কি কি ওষুধ জেনারেলি কম দামের মধ্যে কি কি ওষুধ আনা যায়? ফ্ল্যাজিল আছে, ফ্ল্যাজিল, এরপরে হচ্ছে ফিলমেট আছে, ফিলমেট, এগুলো আছে। আর হচ্ছে যেহেতু ট্রেকিং, অবশ্যই ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, শরীর থেকে সল্ট চলে যাবে, ওয়াটার লস হবে, সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ স্যালাইন রাখবো। দেখা যাবে যে যখনই আমাদের হচ্ছে গা ঘামতেছে অনেকক্ষণ ধরে, তখন আমরা স্যালাইন খাবো। আর হচ্ছে গ্লুকোজ ইনটেক দেওয়ার জন্য গ্লুকোজ থাকবে। এই তো মোটামুটি এই ওষুধগুলো থাকবে। গ্লুকোজ খাইলে ডিহাইড্রেশন একটু কম হবে। ডিহাইড্রেশনের মেইন হচ্ছে স্যালাইন। গ্লুকোজটা হচ্ছে আপনাকে একটু শক্তি দিবে আর কি, রিফ্রেশ লাগে। এছাড়াও কিছু হচ্ছে আপনার ড্রিঙ্কস পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটগুলো কি ট্যাবলেট, নাম কি? এটা আপনি যে কোনো দোকানে ভিটামিন সি হচ্ছে ট্যাবলেট বলবেন, তাইলে ওরা একটা ট্যাবলেট দিবে। ওকে, ওই ট্যাবলেটটা খাইলে মোটামুটি একটু ফ্রেশ লাগে আর কি, ওখানে ক্যালসিয়ামও দেওয়া থাকে। এই তো ওষুধের মধ্যে এগুলাই, আর সেরকম কিছু লাগে না। পাহাড়ের সবচেয়ে ভয়ঙ্কর এবং হরিবল যে বিষয়টা, সবচেয়ে আটকে ওঠার মতো, সেটি হচ্ছে যোগ, যা সর্বদাই আপনার মনকে পীড়াদায়ক পরিস্থিতির মধ্যে রেখে দেবে। এই যে এটা সিদ্দিকেরা দেখান, আপনি ওষুধ দিচ্ছেন, ওষুধটি দেখান। গত রাত্রে একটা গেঞ্জি ভিজাইছি, এই দেখেন যোগ কিভাবে ধরছে, দুইটা ব্লাড এমন নেওয়া নিয়েছে, তারপরও সে দুইটা সিদ্ধি করছে। প্রথম গেঞ্জিটা তো যেটা পয়লা ছিলাম ওটা তো ভিজছে, পরে ওটারে ওষুধ দিয়া ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাইছি। তারপর রাত্রে দেখেন গেঞ্জি আবার ব্লাডের এত প্রেশার, চাপে মনে আজকেও গেঞ্জি একটা বাদ। সেজন্য সর্বদা সাথে লবণ রাখবেন, এবং সেই সম্পর্কে একটি পরামর্শ দিচ্ছেন সানাউল্লাহ ভাই। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফার্স্ট এইড বক্স যদি পসিবল হয় তাহলে নেওয়া ভালো। দেখা যায় যে অনেক জায়গায় কেটে যায়, যোগ টোক লাগে, ওই জায়গায় হচ্ছে অ্যালকোহল প্যাড বা হচ্ছে হেক্সিসল যদি থাকে, এই জিনিসগুলো একটু কাজে দেয়। বা কোথাও যদি কেটে যায় তাহলে ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগানো হয়, এই আর কি। পুরো গ্রুপে একটা ফার্স্ট এইড বক্স থাকলে যথেষ্ট। আচ্ছা, যোগ যখন কামড় দেয়, হ্যাঁ,
ওটা এমন একটা অবস্থায় দেখা যায় যে 3-4 ঘন্টা ব্লাড বন্ধ হয় না। আচ্ছা, জোকের এটার কারণ আমি আগে বলি, সেটা হচ্ছে জোকের মুখে একটা হচ্ছে লালা থাকে, ওই লালাতে আপনার হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে আপনার নরমালি যে রক্ত জমাট বাঁধার যে প্রসেস ওটাকে হ্যাম্পার করে, যার ফলে রক্ত জমাট বাঁধে না, রক্ত পড়তে থাকে। আপনি ওই জায়গায় হচ্ছে অ্যালকোহল প্যাড লাগাইতে পারেন। অ্যালকোহল প্যাড। হ্যাঁ, তাইলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, আস্তে আস্তে ব্লিডিংটা কমে যাবে। এই তো, ভয়ের কিছু নাই, রক্ত দেখে আর কি ভয় লাগে জোক লাগলে, তাছাড়া সেরকম ভয়ের কিছু নাই। ওকে এই যে ট্রেকিং করলেন, হ্যাঁ আপনারা তো যোগ ধরছিল তাই না? যোগ ধরছিল আমাকে এই ট্রিপে না, যোগ ধরছিল হচ্ছে যখন জাদিপাই ডাবল ফলস বাকলাই ওই রুটে গেছিলাম, ওই হ্যাঁ। গত বছরের অক্টোবরে তখন হুম। যোগ ধরছিল। যোগ হচ্ছে তখন আর এইরকম প্রস্তুতি নিয়ে যাইনি। হ্যাঁ। তখন আসলে আমি মানে এত যে যোগের ঝামেলা আছে, যোগ এভাবে ধরে এরকম অতটা ধারণা ছিল না, এই জন্য এইবার পুরো প্রস্তুতি নিয়ে আসছি। তো যোগ ওইবার যেটা করছিল, আমার পা দিয়ে বায়া উঠা এখানে পেটের নিচে এই জায়গাটায় কামড়েছিল এবং আমি টেরও পাইনি। আমরা পুরো রাত হাঁটছিলাম, প্রায় রাত 9টা থেকে ভোর অলমোস্ট 4টা পর্যন্ত আমরা হাঁটছিলাম পাহাড়ি পথে, যেটা আমরা হচ্ছে যে থানচি 13 কিলো থেকে হেঁটে থাইকং পাড়া গেছিলাম ওই সময়টাতে। তো তখন হচ্ছে যে রাতের বেলা যোগ ধরছিল, আমি টের পাইনি। রাতে ওই অবস্থায় ঘুমাইছিলাম, তখনও টের পাইনি। সকালে উঠার পরে আমাকে 2-1 জন বলতেছে যে ভাই আপনার গেঞ্জির এখানে পুরো রক্তে ভিজা, ঘটনা কি? পরে উঠে দেখতেছি যে এখান দিয়ে সমানে রক্ত পড়তেছে। তখন একজন বললো যে যোগ ধরছিল, যোগ খায়া পড়ে গেছে, এই রক্ত আমার 2 দিন ধরে পড়ছে। ব্যান্ডেড দিছি, কাজ হয় না, এই রক্ত পড়া বন্ধ হয় না। ওদের এক ধরনের তুলা ওরা দেয়, শিমুল তুলা, ওই তুলা দিয়ে ব্যান্ডেড দিয়ে রাখছি, তাতেও কাজ হয় না। অলমোস্ট 1-1.5 দিন টানা রক্ত পড়ছে, এই আর কি। এই জন্য আপনি এর পরবর্তীতে পুরা একদম ready হয়ে পুরা আসছি। জোকের প্যাকেট, একদম জুতা, মোজা, এবার আল্লাহর রহমতে যোগ অ্যাংলেট। ধরে নাই। হ্যাঁ। একটা হচ্ছে যে পা পর্যন্ত আসছিল, তখনই ধরা পড়ছে। আর একটা সোহাগ ভাই দেখছে, ওইটা উঠে পিঠের এই পর্যন্ত আসছিল, কারণ কোথাও ঢুকার চান্স পায় নাই, পিঠের এই পর্যন্ত আসছে, ওই অবস্থাতে আরেকজন দেখছে, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভাইও একজন ডাক্তার, নাম হচ্ছে নিলয়। হ্যাঁ, উনি মেডিকেলের 4র্থ বর্ষের ছাত্র। তো আমরা কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পাহাড় দিয়ে নামি, হ্যাঁ, তখন আমরা অনেক সময় পড়ে যাই। যেমন আমি গতকালকে পড়ে গিয়ে আমার কবজিতে ব্যথা পেয়েছে, তারপরে কোমর তল টাইম ব্যথা করে, তারপরে কনুইতে ব্যথা পেয়েছি। এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আমরা কি করতে পারি? ম্যাক্সিমাম প্যারাসিটামল না পারি, হুম। এরপর হচ্ছে আমরা পেন কিলারও নেই, মলমও নেই, মুভ নেই, এগুলো দিয়েই কাজ হয়েছে। যখন কবজিতে ব্যথা বেশি লাগবে, বা যখন কবজি না যে কোনো জায়গায় ব্যথা বেশি লাগে, হাঁটুতে লাগে, হ্যাঁ, পায়ের গোড়ালিতে লাগে, কবজি জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে লাগে, হ্যাঁ, তার মুভটা দিলে আপনার ইনস্ট্যান্ট একটা মানে সমাধান পাবেন। হুম। বাট মেডিসিনের মধ্যে না পাই এক্সট্রা পেন কিলার, এগুলো বেস্ট। পড়ে গেলে তো হাত পা কেটেও যায়। হ্যাঁ, পরে গেলে হাত পা কাটে গেলে বায়োডিন দেন, স্যাভলন, হুম, হেগিসল দেওয়া যাবে না, হেগিসল কারা জায়গায় হেগিসল দেওয়া যাবে না, হুম, মানে যখন ব্লিডিং হবে তখন আপনি হেগিসল দিতে পারবেন না। হ্যাঁ, বাট যখন বায়োডিন অথবা স্যাভলন। সেবলন। আর আমরা হাঁটার সময় এই পায়ের এই যে এই টাকনোগুলা খুব, এই যে এটা এগুলো? এটা খুব ব্যথা করে। হ্যাঁ। এটার জন্য কি মলম দেওয়া যেতে পারে? পেন কিলার খেতে পারেন, পেন কিলার খাবো? পেন কিলার খাবেন। আর যদি বলেন যে বাইরে থেকে মলম টলম দেবেন, তাহলে সেম মলম, ওই যে মুভ যেগুলো, এগুলো দিতে পারেন, বা আপনি নর্মাল মালিশও করতে পারেন, মালিশও মানে করতে মাসল জাস্ট ধরে দিয়ে করতে অনেক সময় রিল্যাক্স পাওয়া যায়। এই ভাই হচ্ছে সবচেয়ে আরামের চাকরি করে, এসির মধ্যে বসে, হ্যাঁ, ব্যাংকার। তার অনুভূতি একটু শুনি। প্রথমত হচ্ছে যে পাহাড় ট্রেকিংটা আসলে একটা থ্রিলিং এবং চ্যালেঞ্জিং একটা ট্রেকিং। এটার জন্য আপনার সর্বোচ্চ স্ট্যামিনা থাকতে হবে, মানে এরকম না যে কিছুক্ষণ থাকলাম তারপর গিভ আপ করে দিলাম, এটা আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে একদম শহর থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে, এবং জঙ্গল, গভীর জঙ্গল। এই জঙ্গলগুলোতে সাধারণত কেউ থাকে না, কিন্তু এই জায়গার এন্ডিংয়ে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেটা যদি আপনি উপভোগ করতে চান, আপনাকে একটা লং ট্রেকিং দিতে হবে। এটার জন্য প্রচুর স্ট্যামিনা, প্রচুর ধৈর্য, প্রচুর কষ্ট, প্রচুর মানে মানসিক একটা মানে শক্তি নিয়ে আপনাকে আসতে হবে। তো যারা পারবে অবশ্যই তারা অবভিয়াসলি বাংলাদেশে একটা সুন্দরতম জায়গা আপনি মিস করবে, যদি না পারে। অবশ্যই। থ্যাংক ইউ। আসলে আমাদের সাথে একটা মাত্র কাপল আসছে, যদি ম্যারিড কাপল, হ্যাঁ। তো আমরা ধারণা করেছিলাম যে তাকে আমরা উপাধি দিচ্ছি 35 ভাই চম্পা। হ্যাঁ, তাদের একটু মন্তব্য শুনি।
আচ্ছা, মন্তব্য হচ্ছে আজ পর্যন্ত এখন পর্যন্ত মনে হয় প্রায় 24 ঘন্টা আমাদের ট্রেকিং করা হয়েছে। তো পূজার এই ছুটিটাতে ভাবছিলাম যে একটা খুব রিল্যাক্স হবে, খুব চিল হবে, চিল একটা ট্যুর দিব। সেই চিল ট্যুর দিতে গিয়ে আসলে এখানে চলে আসছি। যাই হোক, কষ্ট অনেক বেশি, আর সাথে যদি মেয়ে থাকে বা ওয়াইফ থাকে, গার্লফ্রেন্ড থাকে, ডেফিনেটলি কষ্ট আরেকটু বেশি, বাট স্টিল ইটস ওর দ্য ওর দ্য স্ট্রাগলিং উই আর ডুইং রাইট নাও, সো উই আর হ্যাভিং ফান। এরপরে কি মনে হচ্ছে সংসার টেকার সম্ভাবনা? বলো। চিন্তা করছি আজকে একটু ভেবে চিন্তে দেখব, মানে তারপর ঢাকায় মানে গিয়ে কার উদ্দেশ্য ছিল যে এখানে আসতে হবে? না, এটা আমার এটা দুজন। ও তাহলে আমি হচ্ছে বলছিলাম যে অনেক স্কুলে বা কাজের অনেক প্রেসার, কোথাও যাই, দূরে কোথাও যাই, রিল্যাক্স রিল্যাক্স টু না, নেটওয়ার্কের বাইরে যাই। তো নেটওয়ার্কের বাইরে আসতে গিয়ে একটু থ্রিল নিতে গিয়ে আজকে এই অবস্থা, পা ব্যথা। তাহলে যারা ভবিষ্যতে নারী যারা আসবে তাদের জন্য কোনো পরামর্শ? না, তারা তো অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই তারা আসতে হবে, অবশ্যই but ইয়ে করে এক্সারসাইজ করে Fit হয়ে আসতে হবে। ফিট হয়ে আসবে। কয় মাস অন্তত এক্সারসাইজ করা উচিত? মিনিমাম 3 to 4 মান্থ। এক্সারসাইজ করার পরে Exercise আসলে তো এমনিতে রেগুলারই সবার জন্য মানে ভালো করা উচিত। তো যারা করবে, সে স্ট্যামিনা থাকবে, তারা অবশ্যই আসবে। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। আপনি যে এতটুকু উঠলেন, আপনার মানে এক্সপিরিয়েন্স কেমন? ভয়ঙ্কর সুন্দর, সুন্দর তো অবশ্যই, ভয়ঙ্কর সুন্দর। কিছু মন্তব্য? পা প্রচন্ড ব্যথা করতেছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে আই শুড গিভ আপ, কিন্তু এই যে যখন উঠার পরে এসে কিছু জিনিসপত্র দেখতেছি, আশেপাশে তাকাচ্ছি, তখন মনে হচ্ছে যে না, আই মাস্ট গো অন। এতটুকুই। যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য কিছু? যারা কষ্ট করতে পারে, একটু পাহাড় বাইতে পারবে, এবং কষ্টের পরে যারা একটু শান্তি চাই, তাদের জন্য অবশ্যই রিকমেন্ডেড। এই যে সামনে কারান জহরের সানগ্লাস পরা, বিমানে যাওয়ার সময় নাকি সে এটা চুরি করছে। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীর ট্রিপে যাওয়ার সময় সে এটা চুরি করছে। তা আমরা এই যে মানে ট্রিপগুলো তারা অর্গানাইজ করে, এখন সেই সম্পর্কে তাদের আমাদের সম্পর্কে তাদের মন্তব্য কি? বলেন, প্রশ্ন করেন, কি কি উত্তর চান? আমাদের সম্পর্কে আপনার মন্তব্য বলেন। আমি সবসময় চাই যারা আনসিল মোডে থাকে তাদেরকে সবসময় চিলে রাখার, চিল মোডে নিয়ে আসার দায়িত্ব হলো যে আমার। যে যেমনই থাকুক, কেউ স্লো থাকে, কেউ স্পিড থাকে, সবাইকে এক লেভেল নিয়ে আসার দায়িত্ব হলো আমার। আর যারা ডিপ্রেশনে ভোগেন, আমি সাজেস্ট করব তাদেরকে তো আপনার পাহাড়ে আসেন, প্রকৃতি দেখেন, আল্লাহর যে কুদরত, এত সুন্দর প্রকৃতি, সব চলে যাবে, একদম সব কিছু চলে যাবে। আর আমার এই ট্রিপে যারা আসছেন, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুশি, সবাই চিল মুডের, একদম সবগুলা মানুষ অনেক জোস। আমি চাই সামনে যে ট্রিপগুলো হবে তাদের সাথে আমি আবার যাব। আচ্ছা, এই আমরা যে আসলাম, আমাদের এই যে আমাদের মোটিভেশনগুলো বা আমাদের চলাচল, এটা কি স্লো মনে হয়েছে খুব বেশি? মোটামুটি স্লো, আমার জীবনের সর্বপ্রথম এরকম স্লো টিম দেখলাম। আচ্ছা, আমরা খুব স্লো টিম, এই তো। মানে যারা হচ্ছে খুব বেশি রিল্যাক্স মোডের, তাদের জন্য এই ট্রিপটা কঠিন হয়ে দাঁড়ায়। কঠিন হবে ডেফিনেটলি। যারা মাম্মি ড্যাডিস বয়, হ্যাঁ, যারা পোল্ট্রি, তারা এখানে আসার দরকার নেই। কারণ কি, এই ট্রেকটা এমন একটা জায়গা, আপনি এখানে আসলে ব্যাক করার কোনো চান্স নেই, আপনি পিছনে যেতে পারবেন না, অবশ্যই এটা শেষ করে যেতে হবে। অ্যাক্সিডেন্টলি আপনার যদি একটা সমস্যা হয়ে যায়, আপনার জন্য পুরোটা টিমই বিপদে পড়ে যাবে। আমি সাজেস্ট করব যারা একটু মানে থাকে না, একটু হাইড্রেশন প্রবলেম থাকে, হ্যাঁ, তারা এখানে আসার দরকার নাই। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অ্যাডভেঞ্চার এবং শরীরের স্ট্যামিনা যাদের ভালো, হ্যাঁ, তারা এখানে আসেন। আচ্ছা মিজান ভাই, আপনি তো মনে হয় সবচেয়ে কষ্টে আছেন। আমার মনে হইতেছে যে আমাকে এবং মাইন স্যারকে আপনি সবচেয়ে বেশি বকতেছেন। হ্যাঁ, তো এখন আপনার অনুভূতি বলেন এবং কি কি করণীয় হোক। এখন অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। কষ্টে আসলে কি, কষ্টের পরে, কষ্টের পরেই শান্তি, কষ্টের পরেই শান্তি, আরামদায়ক। আর এখন আসছি তো আসলে কষ্ট লাগে, যখন পাহাড়তে উঠি না, তখন খুব কষ্ট লাগে, মনে হয় যে ব্যাক করি, কিন্তু ব্যাক করলে দেখা গেছে আবার ওর চেয়ে ডাবল কষ্ট করা লাগে, কিন্তু ব্যাক করার সুযোগ থাকে না, তো সামনের দিকে যাওয়া লাগে। তো উঠি, আলহামদুলিল্লাহ উঠছি। আর শেকরপাড়া তো সামনে আমাদের অবস্থান, শেকরপাড়া থাকবো আমরা আজকে। কালকে তাজিংডং এ উঠবেন আপনি? তাজিংডং তো নাই, আমি উঠবো না, কারণ আমি দুর্বল মানুষ ভাই, আমি উঠতে পারবো না। এটা যারা হার্ট শক্ত, ইয়াং, তাদের জন্য। আজকে কয় ঘন্টা হাঁটছেন আপনি? আজকে হাঁটছি হইলো, আর থুইসাপাড়া থেকে নেটওয়ার্ক পাড়া পর্যন্ত আপনি কয় ঘন্টা হাঁটলেন? থুইসাপাড়া থেকে নেটওয়ার্ক পর্যন্ত 8টায় রওনা দিছি, 8টা 20-এ 8টা 20-এ রওনা হয়েছি, এখন বাজে 4টা 30।
অর্থাৎ অতএব 10 ঘন্টার কাছাকাছি জার্নি। 10.5 ঘন্টা হয়ে গেছে আমাদের। এখন আমরা শেরকরপাড়া পৌঁছাইতে পারি না, নাই। পৌঁছাইতে আমাদের আরো ঘন্টাখানিক সময় লাগবে। হ্যাঁ। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রকৃতি দেখছি অনেক সুন্দর, যে আল্লাহ দুনিয়ার পৃথিবীটা সাজাইছে, এটা দেখার জন্য একটু উপভোগ করতে আশা লাগে, এই জন্য আসছে। দেখি আল্লাহ কি অনুরূপ সাজাইছে আমাদের জন্য। এটা তো পাহাড় কি, এটা তো মনে করেন যে আপনার ওই যে পৃথিবীটারে প্যারাক দিয়া যে মারছে, কোরআনে আছে প্যারাক দিয়া মারছে, ওই প্যারাক গিলে দেখতে আসছি যে আসলে প্যারাক গিলা কেমন। ধন্যবাদ হ্যাঁ। মিজান ভাইকে। ভাইও আমাদের সাথে তাজিং ডং ট্রেকিং আসছে। ভাইও খুব আরামের চাকরি করে, লঙ্কা বাংলায় আছেন সিকিউরিটি হাউসে। তা আপনার এটার অনুভূতি, মানে পোশাক আশাক আপনার দেখলাম একদম ট্রেকিং স্যুট, সাথে জুতা, অর্থাৎ জোকে ধরার কোনো সম্ভাবনা নেই। তো এই বিষয় নিয়ে আমাদের কিছু পরামর্শ দেন। পরামর্শ কিছু না, ব্যাপারটা আপনি যখন দুর্গম কোথাও যাবেন সবার আগে সেফটিটা ইনশিওর করা। যদি সেফটি ইনশিওর করা যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেকটা স্টেপেই আপনি মানে সবার আগে থাকবেন। আর একদম এক কথায় বলি, ট্রেকিং যত দুর্গম হোক না কেন, মানুষের শরীরটা এরকম একটা জিনিস, এটা কাইন্ড অফ একটা ইলাস্টিকের মতো, অর্থাৎ আপনি যত বলানোর ট্রাই করবেন তা বলতে থাকবে। সো এখানে প্রেশার আছে, দুর্গম, কষ্টকর, বাট মানুষ চাইলে, মানসিক শক্তি চাইলে যে কোনো কিছু করতে পারবে। দ্যাটস অল ভাই। আরেকটু এখন পোশাক যেটা আছে, এই আপনি যে পোশাকটা পরছেন এখন, নিচে মোজা, একদম শার্ট টাইট ফিট যে একটা ট্রাউজার, এটা কি উত্তম? এবং গলায় হচ্ছে একদম গামছা বেঁধে গলা দিয়ে না ঢুকতে পারে, এই তো। এখন এই ধরনের পোশাক পরার জন্য কি বলবেন? এই পোশাকটা হলো, বললাম না, এটা জাস্ট আপনার সেফটি মেজার্স। সেফটি, এটা হয়তো বা পড়লে কিছুটা কষ্ট হবে, বাট আপনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা, কারণ অনেক জায়গায় ছিল এখানে আপনি দেখছেন অনেক বেশি জোকের প্রাদুর্ভাব বেশি প্রবলেম। তো ওইটা আমি কিন্তু একবারও ওই ফেসটা করিনি, হয়তো বা কোথাও পায়ে লাগলে আমি সাথে সাথে পড়ে গেছে। কাপড়ের উপর তো তার জোক খায় না, রক্ত খাইতে পারে না। এই যে ভাবে আসা, এটা আমার মনে হয় অনেকটা বেস্ট। যারা আসবে জেনে শুনে এইভাবে যদি ট্রেকিং একটা প্রিপারেশন নিয়ে আসে, তাদের জন্য অর্ধেক জিনিস ইজি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এখানে যতগুলো আমাদের ট্যুর মেম্বার আছে, আমি মনে করি যে সবচেয়ে ফিটনেস ভালো ছিল আপনার সাথে দৌড়িয়ে, এখান থেকে দৌড়ে আপনার সাথে কেউ পারে নাই। এবং আপনি সবার আগে তাজিং ডং, যে ঢং আছে সব ঢং আপনি সবার আগে ফিল আপ করছেন। আচ্ছা, এখন এই ট্রেকিংয়ের ক্ষেত্রে আসলে আমাদের মানে কি প্রয়োজন আর কি, আপনার অনুভূতি কি আর কি ট্রেকিং করে? ট্রেকিংয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনার একটু কনফিডেন্ট হইতে হবে। আর এই কনফিডেন্সটা আসে হচ্ছে আপনার স্ট্যামিনা আর ইন্ডুরেন্সের উপরে বেসিক্যালি। সো আপনার যদি ওরকম স্ট্যামিনা থাকে বা ওরকম সাহস থাকে, তাহলে ট্রেকিং ইজ ফর ইউ। লাইক আপনি অনেক, ট্রেকিং ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়াকিং the valley of the hill. Actually you can discover so many stuff, nature, cloud and everything. So in that sense it is inspired me a lot to go through that track. আচ্ছা, আমরা যখন ওই দেবতা ঘুম থেকে, সরি নাফা ঘুম থেকে যখন রাতের বেলা ট্রেকিং করলাম, এটা কি আপনার কাছে অ্যাকুরেট মনে হয়, অ্যাডভেঞ্চার মনে হয়েছে? একদিক থেকে এটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, বাট একদিক থেকে এটা আবার একটু ভয়ঙ্কর ছিল, কারণ সবাই তো আমাদের একটা গ্রুপ ছিল, সবাই গ্রুপ মেম্বাররা তো এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাডভেঞ্চার করতে গিয়ে কি সৌন্দর্য উপভোগ করাটাকে বাদ দিতে হবে? অ্যাডভেঞ্চারের সৌন্দর্যটা তখনই আপনার আসবে যখন আপনি কনফিডেন্ট থাকবেন। আর যদি আপনি এরকম একটা দুর্গম পথে রাতের অন্ধকারে আসেন, ভয় যদি আপনার ভিতরে চলে আসে না, এবং এটা শারীরিক সাপোর্টেরও একটা বিষয় থাকে। আমরা যখন সাপোর্ট করে, যেমন আমার জন্য এটা ছিল লাইফে খুবই প্রথম, যে এত রাতে এরকম দুর্গম একটা পথ, 8 ঘন্টা আমরা 8 ঘন্টা রাতের বেলা একদম একটার সময় আমরা চলে আসছি। আচ্ছা, ওইটার মধ্যে ধরেন যে রাতের বেলার যে তার মধ্যে ছিল বৃষ্টি, আমরা নদী পার হয়েছে প্রায় 6 বার। তো এই ধরনের অ্যাডভেঞ্চারটা মানে শারীরিকভাবে বা মানসিকভাবে কি মানে খুব বেশি মানে ভালো কিনা? শারীরিক মানে ভালো, আসলে জিনিসটা হিউম্যান বডি টু বডি ভ্যারি করে, কিন্তু একটা দিক এটা বলবো যে এরকম অভিজ্ঞতা মানে রিয়েলি ইউ হ্যাভ দিস এক্সপিরিয়েন্স ইন ইওর লাইফ। সো এটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে, যে আপনি যখন অন্য কোনো জায়গাতে যাবেন। এটা আসলে আমাদের অমানবিক ছিল, এরকমটা হওয়ার কথা না। এই রোডটা আসলে 4 ঘন্টা, আমরা আসলে বিভিন্ন কারণে 6 ঘন্টাতে চলে আসছি। আপনি তো ইউএস বাংলায় চাকরি করেন, সবসময় উপর থেকেই পাহাড় দেখেন, তাই না?
উপর থেকে যখন পাহাড় দেখেন, আজকে যখন নিজে ট্রেকিং করে উঠলেন, এই দুইটার মানে পার্থক্যটা কেমন লাগলো? পার্থক্যটা হচ্ছে প্রথমত আমার পাহাড় খুব পছন্দ আগে থেকেই, আর আমি যখনই ফ্লাইং করি, ফ্লাইংয়ের চাকরির সুবাদে আমি সবসময় যখন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য দেশে যাই তখন আমার এই পাহাড়গুলো পড়ে, মায়ানমার, আমাদের রুট প্ল্যান থাকে এটার উপর দিয়ে। হ্যাঁ। তো সবসময় দেখতাম। সো আজকের অভিজ্ঞতাটা খুবই ডিফারেন্ট, কজ এটা আসলে রাত সকালের মেঘ, ও মাই গড, অ্যামেজিং। অ্যামেজিং। বিমান থেকে পাহাড় দেখা হ্যাঁ, আর উঠে পাহাড় দেখা দুইটা এটা খুবই ভালো। বিমান থেকে যেটা দেখি, বিমান তো আমরা ক্লাউডের উপরে থাকি, হ্যাঁ সো ক্লাউডের উপরে থাকার কারণে ওইটা অনেক বড় এরিয়া নিয়ে দেখা যায়। হ্যাঁ। এখানে এমনটা দেখা যায় আমি এই পাহাড়ে, এখানে একটু ক্লাউড, এখানে ছায়া, এখানে তার পেছনে আরেকটা ক্লাউড। তো দেখা যাচ্ছে যে এখানে অন্ধকার, পেছনে আলো, দ্যাটস মিন এখানে একটা ক্লাউড আছে, এন্ড ক্লাউডটা ভেরি ভিজিবল। ইটস অ্যামেজিং। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আবার আপনি পাহাড়ে আমাদের সাথে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক্সাইটেড টু জয়েন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শত শত প্রতিবন্ধকতা, দুর্গম পাহাড় আরোহণ, রক্তচোষা জোকের আক্রমণ, ম্যালেরিয়া মশার ভয়কে জয় করে আমরাও হাসি, আনন্দ করি, অর্থাৎ চিল করি। তবে ভালো কেন বাসিলা, শব্দ কেন দেখাইলাম, ভালো কেন বাসিলা আমারে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না। দিনবারে ঝরে পাখি ডানা, যদি না হয় কথা, যাবে নীরবতা। নীরবে বসে আছে অবশ্য। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যদি যেতে পথে আজ এইটুকু বলি, যত দূরে যাও জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা ফোনটা কই? হ্যাঁ জানি না হ্যাঁ, ওটা ব্যাগে ঢুকে রাখো, বের করার দরকার নেই। ফের দেখা দেখতেছো ভাইয়া? কোথাও পানির সন্ধান পেলে সকলে হামলে পড়ি, অথবা খাবারের সন্ধান পেলে একেবারে সাবার করে দেই। কখনো প্রতিযোগিতায় লিপ্ত হই, কাঙ্গালি ভোজ কে হইতাছে। কত বেশি খেতে পারে। এদের দেখে মনে হইতেছে যে কত বছর খায় না। এই যে একদম পুরা এদের কাছে আর কোনো কলা অবশিষ্ট নাই। পেয়ারা শেষ, এক ডিশ পেয়ারা। দিদিকে সকাল 4 ঘন্টা থেকে পড়া দিতে। কলা মার্কা। আবার কেউ কেউ পাহাড়ে উঠতে গিয়ে হাঁপাতে থাকে, হাঁপাতে হাঁপাতে তার কথাগুলোকে ব্যক্ত করে এবং খুব কাছে ভেবে আনন্দে মেতে ওঠে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে যে খারাপ পাহাড় উঠতে হবে, মাঝে মাঝে জোক আছে অনেক, প্রচুর। প্রচুর জোক, কখন যে আপনাকে ধরবে আপনি টেরও পাবেন না। আর অনেক প্রচুর জোকে ধরলে অনেক ব্লিডিং হয়, হ্যাঁ, আর এটা বন্ধ হয় না। হুম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খারাপ পাহাড় উঠতে হয়। তো এখন ওঠার পরে আপনার অনুভূতিটা কেমন? উঠার পরে এখনো তো উঠি নাই। আরো তো 10 মিনিট আছে, হ্যাঁ, উঠলে তাজিংডং সামিট কমপ্লিট। হ্যাঁ, আমাদের যে ড্রিম ছিল এখানে আসার, হ্যাঁ, এটা ফুলফিল কমপ্লিট। ওকে, ধন্যবাদ ব্রাদার। বসুন একটু। আচ্ছা, আপনার ওয়েট কত? 83। 83। তো 83 একজন মানুষের জন্য পাহাড়ে ওঠার চ্যালেঞ্জটা কি? খুব একটা কঠিন না হলেও খুব একটা সহজও না। হুম। আর তার মধ্যে আবার আমার স্পেশাল একটা সমস্যা। কি সমস্যা? ব্যাক পেইন আছে, ব্যাক পেইন। যার কারণে একটু বেশি পরিশ্রম হচ্ছে। হ্যাঁ। তবে আশা করি আমার ওয়েটের যারা আছে অনায়াসে উঠতে পারবে, একটু কষ্ট হবে, তবে তাজিংডং সামিট করাটা আহামরি কঠিন বলে না অনেকেই, তবে অনেকটাই কঠিন। সবচেয়ে কঠিন কোনটা লাগছে, শেরখর পর আসতে নাকি তাজিংডং উঠতে? তাজিংডং উঠতে তো খুব কষ্ট হচ্ছে, কারণ এটা পুরোটাই উঁচা পাহাড়, শুধু উঠতেছি আধা ঘন্টা ধরে। আধা ঘন্টা? আমরা আধা ঘন্টা ধরে উঠতেছি? না না, খালি উঠতেছি, ওটা তো উঠা নামা ছিল, এখন শুধু উঠতেছি আধা ঘন্টা ধরে, শুধু উপরে উঠতেছি। হ্যাঁ। আর ওঠা নামা যদি ধরি তাহলে 1 ঘন্টা 10-15 মিনিট অলরেডি হয়ে গেছে, 1.5 ঘন্টা সময় লাগবে, আরো 10-15 মিনিট সময় লাগবে।
আবার কেউ বা একেবারে কষ্ট সহ্য না করতে পেরে শরীর পাহাড়ের বুকে এগিয়ে দেয়। কি অবস্থা ভাই? অবস্থা ভাই রকি ভাই এই পাহাড় ভাই আসলে চলাফেরা খুবই কষ্টকর, হ্যাঁ খুবই কষ্টকর এই পাহাড় চলাফেরা। তোর ওয়েট কত ছিল? 100 প্লাস। 100 যাওয়ার পরে কত থাকতে পারে আজকে ওয়েট মাপবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোটা মানুষ যদি ব্যালেন্স না রাখতে পারে তার জন্য ইম্পসিবল এসব ট্যুর দেওয়া। হ্যাঁ মোটা মানুষ যদি কয় ঘন্টা ট্রেকিং করলেন? আমি করলাম 4 ঘন্টা হয়েছে না আমাদের, না 3.5 ঘন্টা? না না 3-4 দিনের ট্যুরে। 30 ঘন্টা পার হইছে। আমি হিসাব করছি ফুল গেলে 30 ঘন্টা। আচ্ছা, আপনার যারা আসতে চায়, আপনার মতো যারা 100 কেজি ওজনে, তাদের জন্য পরামর্শ কি? এখন যদি তারা ব্যালেন্স করতে পারে নিজের পা, শরীর, হাঁটু, রান, মন, তাহলে আসুক। আর যদি ব্যালেন্স না করতে, যদি বৈশা কাজ করে বা বৈশা খায়, তাহলে ভাই দরকার নেই। চিকন মানুষের কি অবস্থা দেখেন একটু, আর আমার স্বাস্থ্যবান মানুষ। যাক, তারপরেও সবকিছু মিলে আপনি তো সবকিছু উঠলেন, তাই না? উঠলেন তো? এটা কিসের জোরে, শরীরের জোরে না মনের জোরে? দুইটাই। আমি এখন জান না, বেশিরভাগ মনের জোর, শরীরে জোর পাইতেছি না। জোরই পাইতেছেন না? আবার কেউ বা প্রচন্ড রাগে ক্ষোভে কিছুটা রাগ ঝেড়ে নিজেকে হালকা করে নেয়, তারপর আবার শুরু হয় নতুন করে পর্বতের পথ চলা। শোনেন, ঢাকা গেলে আপনারও খবর আছে, তাহলে আমরা ব্লক শেষ করবো। আমি খেয়াল রাখেন, একদম ব্লক করে দিব। অবস্থা পুরাই। সবচেয়ে উঁচু পাহাড় জয় করেও আমরা ফিরে আসি। ফিরে আসার পর আমাদের কিছু কথাও স্মৃতি হয়ে থাকবে আজীবন, সেই কথাগুলোই আমরা ব্যক্ত করি। আপু, জি স্যার বলেন। আপনি তো আজকে ফিরে যাচ্ছেন, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা, ফিরে যাওয়ার সময় আপনার অনুভূতিগুলো কি কি? অনুভূতি হচ্ছে এখন মনে হচ্ছে যে পানি খাওয়া যাবে না, এক চুমুকের বেশি পানি খেতে গেলেই মনে হচ্ছে যে এক চুমুকের বেশি পানি আর খাওয়া যাবে না। বারবার মনে হচ্ছে যোগ মনে হয় আসলো, এখনই যোগ মনে হয় ধরলো। আরও মনে হচ্ছে যে এখনো মনে হয় বলবে যে আবার হাঁটতে হবে, আবার ট্রেকিং শুরু, কালকে 10 ঘন্টা ট্রেকিং। এগুলোই এখনো মানে ভোর থেকে এখনো বের হতে পারিনি। তাহলে আপনার সবচেয়ে আকর্ষণীয় মোমেন্ট কি ট্রেকিং এর? ফিরে যাওয়ার সময় সবচেয়ে আকর্ষণীয় মোমেন্ট কোনটা? প্রথমত অনেকদিন পর রাস্তা দেখলাম, অনেকদিন পর গাড়ি দেখলাম, আর অনেকদিন পর এত মানুষ দেখলাম। মোবাইল নেটওয়ার্ক? মোবাইল নেটওয়ার্কে এখনো এতটা কি বলে আকৃষ্ট হতে পারি নাই। ফিরে আসার পর আমাদের কিছু কথাও স্মৃতি হয়ে থাকবে আজীবন, সেই কথাগুলোই আমরা ব্যক্ত করি। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে নিয়ে আসবো আমাদের যাত্রার শুরু থেকে শেষ অবধি কিছু যাত্রা পথের কিছু দৃশ্য।